কিরে বিন্দু, কই যাস? তোরে তো আজকাল দেখাই যায় না। থাকস কই? পর্দা টর্দা করিস নাকি? গোধূলি লগ্ন, অথচ রক্তিম সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে মনে হচ্ছে পৃথিবীতে অন্ধকার রাত নেমে আসছে। শো শো শব্দে তীব্র বাতাস বইছে ধরণীর কোলে। হয়তো কাল বৈশাখী ঝড় উঠবে। বন্যা বাদল, খুব ভয় পাই বিন্দু। চারদিকে কেমন তাণ্ডব শুরু হয়ে গেছে। লম্বা লম্বা গাছগুলো হেলে দুলে টুলছে। ক্ষেতের ফসলগুলো বাতাসে দোল খাচ্ছে। আবার কোথাও কোথাও মর্মর শব্দধ্বনি তুলে মগডাল ভেঙে পড়ছে। কি আশ্চর্য! অথচ বৃষ্টির দেখা নেই। শুধু তীব্র বাতাস বইছে আর অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধরণী। বিন্দু মনে মনে আল্লাহকে স্মরণ করতে করতে জোর কদমে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। সামনেই তার 9-এ ফাইনাল এক্সাম। তাদের বাড়ি থেকে দুটো বাড়ি রেখেই শিমুল আপার বাড়ি। প্রতিদিন বিকাল 3টায় তার কাছে পড়তে যায়। আসার সময় তো আকাশ একদমই ঠিক ছিল। সই আসেনি আজ। তাই দোয়া দরুদ পাঠ করতে করতে পায়ের জোর বাড়িয়ে হাঁটছে বাড়ির পথে। প্রতিমধ্যেই চেয়ারম্যানের বকাটে ছেলেকে তার সাঙ্কো পাঙ্কো নিয়ে সরু সেতুর ওপর বসে থাকতে দেখে ভীত হলো বিন্দু। মাথা নুইয়ে তড়িঘড়ি করে তাদের উপেক্ষা করে চলে যেতে চাইল। চেয়ারম্যানের ছেলে বাবু এসে দুহাত মেলে পথ আগলে দাঁড়ালো মেয়েটির, আর উক্ত কথাগুলো বলল। বিন্দু ভীত চোখে তাকিয়ে কণ্ঠে জোর এনে শুধালো, পথ ছাড়ুন বাবু ভাই, বৃষ্টি নামবে তার আগেই বাড়ি ফিরতে হবে আমাকে। আমরা কি এখানে বসে থাকবো নাকি? আমার প্রস্তাবের কোনো উত্তর দিলি না যে? আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিস? বিন্দু মাথাটা একটু পিছিয়ে নিল। লোকটির মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে। শরীর থেকেও কেমন একটা ভোটকা ভোটকা গন্ধ ছড়াচ্ছে। এই ছেলেটি গত 6 মাস ধরে বিরক্ত করছে তাকে। দাদি আর তার ছোট্ট সংসার। মা বাবাহীন এতিম সে। লোকটিকে কড়াকড়ি কিছু বলতেও পারছে না। তার পক্ষ থেকে রুখে দাঁড়ানোর মতো যে কেউ নেই। একটি চাচা আছে, যদিও তাকে ভালোবাসে, তবে চেয়ারম্যানের সাথে ঝামেলায় জড়ানোর ক্ষমতা তাদের নেই। গোপনে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটি। মৃদু স্বরে বলল, পথ ছাড়ুন বাবু ভাই, পথ ছাড়ুন ভাইয়া। দেখুন এইসবে আমার ইন্টারেস্ট নেই। তাছাড়া এটা প্রেম ভালোবাসা বয়স নয়। জোর করে কি প্রেম ভালোবাসা হয় বলুন? প্লিজ পথ থেকে সরে দাঁড়ান। দেরি হয়ে যাচ্ছে, দাদি টেনশন করবে। বাতাসে শরীরের পোশাক ঠিকঠাক ধরে রাখা যাচ্ছে না। মেয়েটির শরীরে জড়িয়ে আছে একখানা সাদা কালো মিশ্রিত রঙের 3 পিস। ওড়নাটা ভালো করে পেঁচিয়ে রাখা মাথায়, যেটা তীব্র বাতাসের তাণ্ডবে উড়ে যেতে চাইছে। 4টে প্রাপ্ত যুবকের সামনে বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেল বিন্দু। তড়িঘড়ি করে বাবু নামের ছেলেটির পাশ কাটিয়ে যেতে চাইল। বিন্দুকে চমকে দিয়ে হাতের কবজি টেনে ধরে বাবু। আকস্মিক এহেন ঘটনায় চমকায় থমকায় বিন্দু। ছেলেটি বিন্দুর মুখের কাছে মুখ নামিয়ে বলল, অনেক ভালো চেয়েছি, সুন্দর করে বলেছিলাম, তবুও দেমাগ দেখালি শালি। তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসার জন্য মরে যাচ্ছি? কি কি আবল তাবল বকছেন? পথ ছাড়ুন বাবু ভাই। তোর কি মনে হয় তোকে আমি ভালোবেসে এসব করছি? তোর কোনো যোগ্যতা আছে চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার? সবই তো তোকে খাওয়ার ধান্দায়। মেলা সুন্দরী আছিস তুই, তোকে দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে। বাবু নামের ছেলেটির কথা শুনে ঘৃণায় রিরি করে উঠল বিন্দুর ছোট্ট শরীরখানা। সে দৃঢ় রাগী কণ্ঠে বলল, পথ ছাড়ুন। পরবর্তীতে এরকমের আচরণ করলে চেয়ারম্যান আঙ্কেলের কাছে বিচার দিতে বাধ্য হব আমি। বাবু হো হো করে হেসে ফেলল। বড্ড কুৎসিত জঘন্য সেই হাসি। সাথের 3টি যুবকও বিচ্ছিরি কাদায় হাসতে শুরু করলো। বিন্দুর যেন ভয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। বই খাতা বুকের সাথে চেপে ছুট লাগালো। মেয়েটির উদ্দেশ্য সফল হওয়ার আগেই বাবু ঝড়ের গতিতে আটকে ফেলল তাকে। কলিজা চলকে ওঠে বিন্দুর। আজকে বোধহয় আর বাড়ি ফেরা হবে না তার। কলঙ্কের তিলক গায়ে লাগলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওদের বিচ্ছিরি হাসি দেখে ভয়ে থরথর করে কেঁপে ওঠে বিন্দু। সম্মানহানির ভয়ে চোখ ফেটে বেরিয়ে আসে তপ্তশ্রু। বাবু মেয়েটির হাত চেপে ধরে বলল, শুধু শুধু এনার্জি লস করছিস কেন সোনা? এনার্জি বাঁচিয়ে রাখ, নয়তো মজা পাবো না।
ওলে লেলে কাঁদছিস কেন? আমি কি তোকে মারবো নাকি? আদরই তো করবো। এত আদর করব দেখবি তুই নিজেই পাগল হয়ে যাবি আমার জন্য, আমার আদর পাওয়ার জন্য। দয়া করে আমাকে ছেড়ে দিন বাবু ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আমার দাদিটা মরে যাবে। পেঁচাল কম্পোট, এই ঝড়ের মধ্যে কেউ আসবে না তোকে বাঁচাতে। শুধু শুধু চেঁচিয়ে আমার মাথা গরম করিস না। কি ভাই, একাই মস্তি করবি? আমাদেরকেও একটু স্বাদ নিতে দে। বিন্দুর শ্বাস আটকে এলো গলায়। আতঙ্কে কেঁপে উঠল সর্বাঙ্গ। বাবু বকাটে ধর্ষণ ও খুনের মামলায় কয়েকবার জেলেও গিয়েছিল। বাবার টাকার জোরে বারবার ছুটে আসে। রক্ত শূন্য হয়ে এলো মেয়েটির। এই পশুর হাত থেকে তাকে কি রক্ষা করতে কেউই আসবে না? তবে এরা তাকে ছুঁয়ে দেওয়ার আগেই তার মরণ হোক। নিজেকে ছাড়াতে ছটফট করছে বিন্দু, আকুতি মিনতি করে চলেছে। চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছে মসৃণ মুখশ্রী। আর বুঝি দাদিকে জড়িয়ে ধরা ঘুমানো হবে না, রাত জেগে গল্প করা হবে না। তার যেতে দেরি দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে বসে আছে সদর ফটকে। বাবু হাত চেপে ধরে মেয়েটির জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, পাহারা দে শালা, আগে আমার মন ভরুক, তারপর দেখবনি। তারপর বিন্দুতে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো ঘন জঙ্গলের গহীনে। অবহেলায় ধুলো মাথা রাস্তায় পড়ে রইল মেয়েটির বই খাতা। তার চিৎকার আকুতি সব মিশে গেল কালবৈশাখীর বাতাসের সাথে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তিন যুবক। দুজন দাঁড়িয়ে রইল, আবহাওয়া ভালো নয়। আর একজন তার হাতের ফোন, সে হাত উঁচিয়ে সেটাকে এদিক সেদিক ঘুরে নেটওয়ার্ক সিগন্যাল শনাক্ত করার চেষ্টা করছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তার বিরক্তির ছাপ স্পষ্ট। কিরে, নেটওয়ার্ক সিগন্যাল পেলি? স্বাদীর কথায় বিরক্ত গলায় উত্তর দিল যুবক। নেটওয়ার্কে ঠাড়া পড়েছে। ভাই, আবহাওয়া ভালো নয়, বিজলি চমকাচ্ছে, আমাদের ক্যাম্পে ফেরা উচিত। স্বাদীর কথা যেন শুনতে পেল না যুবক। ব্রো, শুনতে পেলি কোনো মেয়ের কণ্ঠস্বর? বিস্ময় কণ্ঠে স্বাদীকে উদ্দেশ্য করে বলে ওঠে মারিদ। স্বাদী কান সজাগ করে শোনার চেষ্টা করলো। ঠিক কোথা থেকে যেন ভেসে আসলো সেই কণ্ঠস্বর। সেকেন্ড পেরুতেই শোনা গেল চিকন মেয়েলি চিৎকার। চমকে উঠে তারা, বিমূঢ় হয়ে গেল ঘটনা আশঙ্কা করে। তৎক্ষণাৎ স্বাদী পাহাড়ের কোল ঘেঁষে তড়িঘড়ি করে নামতে নামতে হাত ছাড়লো। অর্ণ, জলদি আয়, ওইখানে কি বিপদে পড়েছে হয়তো। মানুষের অস্তিত্ব অনুভব করতেই দৌড়ে পালাতে শুরু করলো বাবুর সাথের সাঙ্ক পাঙ্ক। স্বাদী আর মারির ধাওয়া করলো দুটোকে। জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখান থেকেই ভেসে আসছে কোনো মেয়েলি ভাঙা গলায় কান্নার করুণ স্বর। দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল অর্ণ। তার এক একটি পদক্ষেপ উত্তপ্ত আগুনের মতো। ছোট্ট একটা শরীরের ওপর আধিপত্য কোনো কাপুরুষ জোর জবরদস্তি করছে যৌন নাশকতা সৃষ্টির জন্য। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে এলো অর্ণের। তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হলো। বুট পরা পায়ে লাথি মারলো বাবুর পেট বরাবর। বাবু ছিটকে পড়লো চৌকি থেকে। হঠাৎ আক্রমণে চমকে ওঠে বাবু। আকস্মিক এমন আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। কিছু বুঝে ওঠার এলোপাথারি লাথি পড়ল তার শরীরে। পেটে লাথি পড়তেই চিৎকার করে কোকিয়ে উঠল বাবু। এতেই ক্ষান্ত হয়নি অর্ণ। পুরনো একটা চেয়ার ছিল, সেটা দুহাতে উঠিয়ে সজোরে বাবুর মাথার উপর বাড়ি মারল। মেঝেতে লুটিয়ে পড়ল বাবু। আতঙ্কে থরথরিয়ে কাঁপতে থাকা বিন্দু সেন্সলেস হয়ে ঢলে পড়ল। মাটিতে পড়ার আগেই একঝোড়া বলিষ্ঠ পুরুষালী হাতে আটকে গেল মেয়েটির শীর্ণ শরীর খানা। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টি বোলায় মেয়েটির মুখশ্রীতে। গলায় গালে খামচির দাগ, বাহু থেকে জামা ছিঁড়ে গিয়েছে কিছুটা। চোখের কোণে কাজল লেপ্টে রয়েছে। ফর্সা ছোট্ট গোলগাল একটা মুখ। ওড়নাবিহীন বুকের উপর নজর পড়তেই চোখ সরিয়ে নিল অর্ণ। মারিদ স্বাদী ফিরে এসে বাবুকে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। ব্যাটা কার হাতে পড়েছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। স্বাদী হাঁপাতে হাঁপাতে বলল, মেয়েটি ঠিক আছে? অর্ণ মেয়েটির দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, মেবি ভয়ে সেন্সলেস হয়ে গেছে। রাস্কেল দুটোকে ধরে থানায় পাঠিয়েছি। এই বেটা নাকি চেয়ারম্যানের ছেলে।
ইনফর্ম করেছি তাকেও। মারিদের কথা শেষ হওয়ার আগেই শোনা গেল কারো কান্নারত কণ্ঠ। আহাজারি করতে করতে ছুটে আসেন এক বৃদ্ধ মহিলা। বিন্দুর ছোট্ট শরীরখানা তখনও অর্ণের বাহুতে আবদ্ধ। হায় আল্লাহ, আমার মনির সাথে এইটা কি হইল? আল্লাহ, আল্লাহ গো, আমার নিষ্পাপ মনির গতরে কেন কলঙ্কের তিলক লাগাইলা? মনি, মনি রে। আহাজারি করতে করতেই বিন্দুর শীর্ণ শরীরটা নিজের বুকের মধ্যে টেনে নিলেন বৃদ্ধ মহিলা। নিজের আঁচল দ্বারা পেঁচিয়ে ধরল আদরের নাতনিকে। অর্ণব ভ্রুকুচকে তাকালো সাদির দিকে। সাদি বলে ওঠে, মেয়েটির দাদি রাস্তায় পড়ে থেকে বই খাতে বুকে জড়িয়ে কাঁদছিল। প্রশ্ন করে বুঝতে পারলাম এই মেয়েটি এগোচ্ছেন, তাই বায়োডাটা দিয়ে আসছে। গোল গোল শুনে ততক্ষণে বিন্দুর চাচা চাচি সহ গ্রামের অনেক মানুষই চলে এসেছে। বিন্দুর দাদি নাতিকে চড়িয়ে বিলাপ করে চলেছে। আকাশে এখনো কালো মেঘ কাটেনি। এলোমেলো বাতাস বইছে, অথচ বৃষ্টির দেখা নেই। একমাত্র ছেলেকে নাকি কেউ মেরেছে খবরখানা পেয়েই ঝড়ের মতো ছুটে এসেছেন চেয়ারম্যান। ঘটনাস্থলে এসে ছেলের করুণ পরিণতি দেখেই হুংকার ছাড়ল সে। কে করেছে এই কাজ? কার এত বড় সাহস হলো আমার ছেলের গায়ে হাত তোলার? আমি তুলেছি। গম্ভীর গলায় শুধালো অর্ণ। চেয়ারম্যান অবাক হলো। চোখের সামনে তিনটে অচেনা যুবক দেখে ললাটে ভাঁজ পড়ল। তার গ্রামে দাঁড়িয়ে তারই ছেলেকে মেরেছে, আবার সেটা বড় মুখ করে বলছেও। তেতে উঠল সে। কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুলেছ? কে তুমি? বাড়ি কোথায় তোমার? চেনো আমাকে? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? অর্ণর শান্ত রূপটা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ঢের জানে সাদি মারি। অর্ণর কথার আগেই সাদি বলে ওঠে, আমরা কে সেটা আপাতত না জানলেও চলবে। আপনার ছেলে কি মেরেছে সেটা আপনি দেখলেন, এই মেয়েটাকে যে কলঙ্কিত করলো সেটা দেখছেন না? আপনাদের এলাকার চেয়ারম্যান, এটার কি বিচার করবেন আপনি? ঘটনাস্থলে কানাঘুষা শুরু হয়ে গেল বিন্দুকে নিয়ে। সকলের ধারণা বিন্দু ধর্ষিত হয়েছে। যেহেতু কাজটা চেয়ারম্যানের ছেলে বাবু করেছেন, এখন তাকেই বিয়ে করতে হবে। এলাকাবাসীর এটাই আবদার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান কখনোই বিন্দুর মতো এতিম গরিব ঘরের মেয়েকে পছন্দ ছিল না। ছেলের এই কাজে মানুষের সামনে না করতে পারল না। অপশনও নেই। বাধ্য হয় তিনি সম্মতি দিল ওদের বিয়ের। কথাটা শুনতেই বিন্দুর চাচা সঙ্গে সঙ্গেই নাকচ করে বলেন, কি বলছেন চেয়ারম্যান সাহেব? আপনি জানেন না আপনার ছেলে একটি বখাটে নেশাখোর। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে কিছুতেই আপনার ছেলের সঙ্গে বিয়ে দেব না। তেতে উঠল চেয়ারম্যান। আমার ছেলের নামে আজে বাজে কথা বলবে না ফারুকি। তোমার ভাতে যে কলঙ্কিত হয়েছে। আমার ছেলের সাথে বিয়ে না দিলে কে করবে ওকে বিয়ে? এটা নিয়ে চেয়ারম্যান আর ফারুকির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তাদের কথা কাটাকাটি দেখে গ্রামের এক ভদ্রলোক বলে উঠল, বিন্দু কেমন মেয়ে গ্রামের সকলেই সেটা জানে। অত্র এলাকার ওর মতো ভদ্র মেয়ে আর দুটো নেই। সত্যিটা মেনে নাও ফারুকি, মেয়েটি এই কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে পারবে না। তার চেয়ে বরং বাবুর সাথে বিয়ে দিয়ে দাও। নিজের সিদ্ধান্তে অটল ফারুকি সাহেব। না চাচা, বাবুর মতন একটা নেশাখোরের সাথে বিয়ে দেওয়ার চাইতে কলঙ্ক নিয়ে সারা জীবন ঘরে পড়ে থাকা ভালো। চুপ করো তোমরা হগলে, চুপ করো। আমার মনি এখনো পবিত্র, নিষ্পাপ, ওর কোনো কলঙ্ক নেই। বিয়া না, বরং যে আমার মনির গায়ে কলঙ্ক লাগাইতে চাইলো তার বিচারে ব্যবস্থা করো। বিন্দুর দাদির কথা শুনে গর্জে ওঠে চেয়ারম্যান। কার এত বড় ক্ষমতা আছে আমার ছেলেকে শাস্তি দেবে? হয় এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দাও, নয়তো মুখ বন্ধ রেখে চুপচাপ বাড়ি ফিরে যাও। বেশি বাড়াবাড়ি করলে এই কলঙ্কিনী মেয়েকে সহ তোমাদেরকে গ্রাম থেকে উঠিয়ে দিব। এতক্ষণ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার তামাশা দেখছিল অর্ণ, সাদি এবং মারিদ। সাদি অবাক হয়ে গেল চেয়ারম্যানের অবিচার দেখে। এই সমাজে ধর্ষকের বিচার হয় না, অথচ ধর্ষিতাকে মুখ লুকিয়ে চলতে হয়। গ্রামের মানুষগুলো কানাঘুষা করে। কেউ কেউ বিন্দুর জন্য আফসোস করে, কেউ কেউ এই ঘটনার জন্য তাকেই দোষারোপ করে। পুরো এলাকার কাছে বিন্দু হয়ে গেল ধর্ষিতা। বৃদ্ধ রোকিয়া বেগম এসব শুনে সহ্য করতে পারছে না। তার নাতি পবিত্র বিন্দুর চাচা ফারুকিও মাথায় হাত দিয়ে বসে আছে।
বাবুর সাথে বিয়ে দেওয়া আর জ্যান্ত কবর দেওয়া একই কাজ। বাবা মা হারা এতিম মেয়েটিকে জেনে শুনে কিভাবে নরকে পাঠাবে সে? কিভাবে বাঁচবে মেয়েটি? এই কলঙ্কের বোঝা নিয়ে এ সমাজে যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না ভালো করেই জানে সে। বিন্দুকে বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদে রোকেয়া বেগম। ছেলের মৃত্যুর পর ছোট্ট বিন্দুকে কোলে পিঠে করে মানুষ করেছেন সে। কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি বড্ড আদরের মেয়েটি। তার সাথে আজ কি হয়ে গেল? একটা হইচই পরিস্থিতিতে পড়ে গেল বিন্দুকে নিয়ে। সেই উত্তল কলহের মধ্যে শোনা গেল একটি রাশ ভারী গম্ভীর কণ্ঠস্বর। না জেনে একটা পবিত্র মেয়েকে ধর্ষিতার ট্যাগ লাগাতে মোটেও বিবেকে বাধে না আপনাদের? একে বলি দেবার জন্য উঠে পড়ে লেগেছেন? কোনো বিয়ে টিয়ে হবে না, এই মেয়েটির দায়িত্ব আজ থেকে আমি নিলাম। অর্ণর এমন কথা শুনে সন্দেহভাজন চোখে চাইল চেয়ারম্যান সাহেব। গমগমে কণ্ঠে বললেন, তোমার মতলবটা কি বলো তো? কোন এলাকার ছেলে তুমি? আমাদের এলাকায় এসে বাহাদুরি দেখাচ্ছ, নাকি এসবের পেছনে তোমারও হাত রয়েছে? কোনো নারী চক্র টক্র নয় তো তুমি? আপনি জানেন কাকে কি বলছেন? নিজের ভালো চাইলে মুখ সামলে কথা বলুন। ধমকে ওঠে মারিদ। মারিদের কথায় তেতে উঠল চেয়ারম্যান। হির হির করে বলে, চোরের মায়ের বড় গলা। চেনা নাই জানা নাই কোনো সম্পর্ক ছাড়া এমনি এমনি মেয়েটার দায়িত্ব নিতে এসেছো? তোমরা মদন মনে করো আমাদের? এই তোরা পুলিশকে ফোন কর আর এদেরকে ধরিয়ে দে। আমাদের এলাকায় এসে বাহাদুরি ছুটিয়ে দেবো একদম। অর্ণ দাঁতের দাঁত পিষল। ব্লেডের ন্যায় ধারালো হয়ে ওঠে তার চোয়াল। চেয়ারম্যানের পাঞ্জাবির কলারে খপ করে হাত দিয়ে সেটা ঠিক করে দেওয়ার ভঙ্গিতে হিম শীতল কণ্ঠে শুধালো, অনেকক্ষণ ধরে আপনার ফালতু বকবক শুনতে শুনতে কান পচে গেছে। পুলিশ তো এখানে অফকোর্স আসবে ওই কুলাঙ্গারটাকে ধরার জন্য। দেখি আপনি কি করতে পারেন। আপনার 2 টাকার ক্ষমতা আমি পায়ের তলায় পিষে চলি। চিনেন না আপনি আমায়? আপনি যাদের পা চেটে চলেন সেই বাপদের কাছে জিজ্ঞেস করবেন শেখ নওফিল অর্ণকে। আর কি বললেন যেন? সম্পর্ক ছাড়া মেয়েটির দায়িত্ব নেওয়া যাবে না। তবে কাজী ডাকুন, শেখ নওফিল অর্ণের স্ত্রী হিসেবে এই দায়িত্বটা নেই। অর্ণর শান্ত স্বভাবের মধ্যেও কিছু একটা ছিল। কি তেজ শান্ত গলার ভাঁজে। অর্ণ যে সাধারণ কেউ নয় এটা বুদ্ধিমান চেয়ারম্যান ঠিকই উপলব্ধি করতে পেরেছে। ভেতরে ভেতরে ভয় পেল খানিকটা। ধরা দিল না সে, গোপনে চেপে গেল ভয়টুকু। অর্ণ বিন্দুকে বিয়ে করবে শুনেই মস্তিষ্ক চটে গেল তার। তার ছেলেকে রিজেক্ট করলো ওই 2 পয়সার এতিম মেয়েটি। এটা কিছুতেই মানল না সে। চেনা নাই জানা নাই আমাদের গ্রামের মেয়েকে কোন ভরসায় তুলে দেব তোমার হাতে? তোমার কি মনে হয় তুমি ভয় দেখালে আর আমি ভয় পেয়ে গেলাম? আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। 3বার এই দায়িত্ব পালন করছি। আমরা যা বলবো সেটাই হবে। আমাদের ছেলের কাছে যেহেতু নিজের সমস্ত হারিয়েছে মেয়েটা, তাই এই মেয়েটার বিয়ে হলে আমার ছেলের সাথেই হবে, অন্যথায় এর পরিবার সহ উচ্ছেদ করে দেব গ্রাম থেকে। তোর চেয়ারম্যানগিরি খেয়ে ফেলতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। জানের মায়া থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাক। বাড়াবাড়ি করলে এখানেই পুঁতে গেড়ে দেব। তো লোকেরা আমার চুলও ছিঁড়তে পারবে না। অর্ণর শান্ত গর্জনে কেঁপে উঠল স্থানটা। সাদি মারিদ হতভম্বর ন্যায় শুনল অর্ণর কথা। অর্ণ বিন্দুকে বিয়ে করবে এটা তাদের কোনো মতেই হজম হচ্ছে না। অর্ণ কি মেয়েটিকে দেখে ফিল্মের মতো এক দেখাতেই ভালোবাসি ফেলেছে নাকি? ধুর, কি ভাবছে এই জেদি অন্তর্মুখী ছেলের দ্বারা ভালোবাসা? অসম্ভব। কৌতূহল না চাপিয়ে সাধিত বলেই উঠল, ভাই, এটা তুই ঠিক বলছিস। তুই আর বিয়ে কিসের জন্য করছিস সেটা? তাছাড়া মেয়েটার বয়স দেখেছিস? তোর হাঁটুর বয়স এসে। তোর মাথায় আসলে কি চলছে? কিভাবে কি বোঝা আমাদের। এটিকে এই অভিশপ্ত জায়গা থেকে বের করতে চাই। একে এখান থেকে উদ্ধার না করলে ওই পশুটার সাথে বলি দিবে এরা, নয়তো ঘর কোনো করে রাখবে এই ছোট্ট মেয়েটিকে। আমি চাই এই ছোট্ট মেয়েটিকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে। ব্যাস। খুবই শান্ত স্বরে কথাগুলো বলল অর্ণ। দেখ, আমি জানি এই বিয়ের কোনো ভ্যালু নেই তোর কাছে, তাহলে বিয়েই কেন? বিয়ে ছাড়া দিবে কেন? আগে এখান থেকে একে বের করি, সুস্থ সমাজে একটা অবস্থান গড়ে দেই, তারপর যে যার রাস্তায়। বুঝতে পেরেছিস? এবার মুখটা বন্ধ রাখ। সাদি মারিদ হতবাক হয়ে গেল অর্ণর এই সিদ্ধান্তে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো বিন্দুর পানে। এখনো জ্ঞান ফেরেনি তার।
দাদির কোলের মধ্যে লুটিয়ে আছে। দৃষ্টি সরিয়ে নিল অর্ণ। গম্ভীর ভারী গলায় রোকিয়া বেগম এবং ফারুকীয় উদ্দেশ্যে বলল, আপনাদের সাথে আমার কথা আছে। যেহেতু আপনারাই ওর লিগ্যাল গার্ডিয়ান, আশা করি আপনারা আমার কথাটা শুনবেন। একটি ভারী বর্ষণের পরে আকাশটা এখন একদমই শান্ত। সময়টা এখন সন্ধ্যা। আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে ধরণী। টিপ টিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। নিস্তেজ দৃষ্টি সরাসরি পড়ল মাথার উপরের সিলিংয়ে। মস্তিষ্ক থমকে আছে মেয়েটির। কোথায় আছে, কি করছে যেন বুঝে উঠতে পারছে না কিছুই। আস্তে আস্তে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। ছোট্ট মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে ধীরে ধীরে মনে পড়ে যায় তার সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনা। নিজের সাথে ভয়ঙ্কর ঘটনা মনে পড়তেই ধরপড় করে উঠে বসলো বিন্দু। নিজেকে অচেনা একটি রুমে দেখে চমকায় সে। পাগলের মতো উগ্র হয়ে নিজেকে হাতড়ে চেক করতে শুরু করলো। শরীরে আগের পোশাক না দেখে স্তব্ধ হয়ে গেল মেয়েটি। ভয়ে গলা শুকিয়ে মুখশ্রী ফ্যাকাশে হয়ে এলো তার। বিন্দুর স্পষ্ট মনে আছে তার পরনে সাদা কালো মিশ্রিত একটি 3 পিস ছিল। তাহলে এই টি শার্ট প্লাজো কোথা থেকে এলো? টি শার্ট তো সে কখনোই পরে না। কে পরিয়ে দিল এটা? কে তার শরীরে হাত দিল? মাথা দুপাশে চেপে ধরলো বিন্দু, কিন্তু বিন্দুর শরীরের আলামতে তো বলছে অন্য কিছু। না, সে কিছু ভাবতে পারছে না। মাথা ভন ভন করছে। অস্পষ্ট ভাবতে পারছে না, মাথা ভন ভন করছে। অস্পষ্টতার যতটুকু মনে আছে, লম্বা চওড়া বলিষ্ঠ পুরুষ কেউ একজন গিয়েছিল তাকে বাঁচাতে। কুকুরের মতো মেরেছিল বাবু নামক জানোয়ারকে। তবে কি সেই ব্যক্তি তাকে উদ্ধার করে এখানে এনেছে? তবে কি সে কলঙ্কিত হাত থেকে বেঁচে ফিরেছে? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটির ছোট্ট মস্তিষ্কে। ভয়ে ভয়ে নিজেকে ভালো করে পরখ করলো দ্বিতীয়বার। নিজেকে সুরক্ষিত দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো মেয়েটি। বিন্দু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। নিজেকে সুরক্ষিত দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো মেয়েটি। বিন্দু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। ভীষণ ভয় পেয়ে আছে মেয়েটি। কোথায় আছে বুঝতে পারছে না। কোথায় আছে বিষয়টা বোঝার জন্যে চাপানো দরজাটি হালকা করে খুলে বাহিরে উকি দিল। অমনি মেয়েটির চোখ উঠে গেল কপালে। জায়গায় জায়গায় টিমের মতো জড়ো হয়ে আছে আর্মি অফিসাররা। ভীত চোখে আশেপাশে পরখ করে মেয়েটি। এটা যে আর্মির ক্যাম্প সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চমকায় থমকায় বিন্দু। সে এখানে কি করে এলো? আতঙ্কিত হাতে সঙ্গে সঙ্গে দরজাখানা বন্ধ করে দিল সে। তিরতির করে কাঁপছে মেয়েটির শরীরখানা। মসৃণ গালদয় ভিজে গেল অশ্রুকণায়। কি হচ্ছে তার সাথে? এখন এখান থেকে কিভাবে বের হবে সে? পুলিশ প্রশাসন, কোর্ট কাছারি খুবই ভয় লাগে মেয়েটির কাছে। সে তো কখনো অপরাধ করেনি। তবে আর্মিরা কেন ধরে আনলো তাকে? এ কেমন ফ্যাসাদে পড়লো সে? রোকেয়া বেগমের মুখোমুখি বসে এক অর্ধবয়স্ক একজন সুন্দরী মহিলাটির কাজল কালো তীক্ষ্ণ চোখে, শরীরে জড়িয়ে আছে লক্ষ টাকার শাড়ি, গা ভর্তি মুড়িয়ে রাখা গহনা। রোকেয়া বেগমকে চুপ করে বসে থাকতে দেখে তিনি গম্ভীর গলায় বলে ওঠে, আপনি এটা কি করে করতে পারলেন মা? চেনা নেই, জানা নেই, সে বলল আর আপনি বিয়ে দিয়ে দিলেন? আপনি তোকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনি কিভাবে করলেন? কেন করলেন? তুমি তো সবই শুনলে। এখন কি করতাম আমরা? চেয়ারম্যানের লম্পট ছেলের বাবুর সাথে বিয়ে দেওয়ার চাইতে সেই ছেলের সাথে বিয়ে হয়ে ভালোই হয়েছে। কিভাবে বুঝলেন ভালো হয়েছে? সে কোথায় থাকে, কি করে, কিছুই তো জানেন না। সে তো বাবুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। রোকেয়া বেগম চিন্তিত হলেও জোর গলায় বলে, ছেলেটির ব্যবহার দেখেই বোঝা যায় সে খুব ভালো মানুষ। তাছাড়া সে তো বলেছে সে কি করে, কোথায় থাকে। দুঃখময় শ্বাস নিল অর্ধবয়স্ক ভদ্র মহিলা।
আপনার ছেলেরও কিন্তু ব্যবহার ভালোই ছিল। তার ভালো মানুষের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তারপর কি হলো? তারপর কি বেরোলো? সব ভুলে গেছেন? সেই ছেলে যে সবকিছু সত্যি বলেছে তার কি প্রমাণ আছে? সময় এসেছে, এবার আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। চেনা নেই জানা নেই কোথাকার কোন ছেলের সাথে আমার ছোট্ট মেয়ে বলি দিয়ে দিলেন। কাউকে কিছুই করতে হবে না, ছেলের ঠিকানা বলুন, আমি নিজেই গিয়ে নিয়ে আসবো আমার মেয়েকে। রোকেয়া বেগম অসন্তুষ্ট হলেন ভদ্রমহিলার কথা শুনে। তিনি থমথমে গলায় শুধালেন, এখন যে এত অধিকার দেখাচ্ছ, কোথায় ছিল এত বছর? 7 বছরের ছোট বিন্দুকে রেখে চলে গিয়েছিলে, তারপর বিয়ে করে নতুন সংসার পেতেছ, সেখানেই সুখে শান্তিতে থাকো। আমি বা আমার নাতনি তো হার যাই না তোমার সংসারে। তাহলে তুমি কেন এলে অধিকার দেখাতে, যেখানে তোমার মেয়ে তোমাকে চাই না? মা হই আমি ওর, আপনি ভালো করেই জানেন। আমি ছেড়ে যাইনি, আপনার ছেলে আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। দীর্ঘশ্বাস নিল রোকেয়া বেগম। চোখে ভাসে কিছু জলজ্যান্ত স্মৃতি। তিনি নরম গলায় বলেন, দেখো, তোমাকে আমি কখনোই দোষারোপ করিনি। বলতে পারবে কখনো আমার ছেলের মৃত্যু দায়ী করেছি তোমাকে? তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, সেটা আমি বলে এসেছি, বলবো। কিন্তু তুমি কি করেছো? 7 বছরের মেয়েকে মাহারা করেছো। তুমি চাইলেই পারতে বিন্দুকে একটুখানি আগলে রাখতে। তুমি সেটা করোনি। এখন সে তোমার নামই শুনতে চায় না। তাই বলি, সংসার নিয়ে ভালো থাকো। আমি আসি তো বিন্দুর জন্য। রোকেয়া বেগমের কথা শুনে ডুকরে কেঁদে ওঠে ভদ্র মহিলা। আমি জানি আমি ভুল করেছি। নিজেকে সামলাতে গিয়ে যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়েটা আমাকে ঘৃণা করতে শিখেছে। মেয়ের চোখে ঘৃণা সহ্য করতে পারবো না বলে আসিনি তার সামনে, কিন্তু আমি প্রতিনিয়ত তার খোঁজ খবর রেখেছি। আজকে যখন মেয়ের সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনাগুলো শুনলাম, নিজেকে ধরে রাখতে পারিনি। আপনি তো জানেন বিন্দু আমার কতটা জুড়ে। দয়া করে ওকে আমার সাথে দিয়ে দিন, দয়া করে ওকে আমার কাছে দিয়ে দিন। একটা ভালো জীবন ডিজার্ভ করে সে। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল ভদ্র মহিলা। যেন বহু বছর জমিয়ে রাখা কষ্ট বেরিয়ে আসতে চাইছে। তার পাশেই বসে আছে ভদ্র মহিলার বর্তমান স্বামী, যিনি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এবার মুখ খুললেন তিনি। স্ত্রীর হাতের ওপর হাত রেখে বললেন, ডোন্ট ক্রাই মীরা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এখানে মীরার দোষ একটাই, মীরা নিজেকে সামলে উঠতে অনেক দেরি করে ফেলেছে। এখানে মীরার দোষ একটাই, মীরা নিজেকে সামলে উঠতে অনেক দেরি করে ফেলেছে। অতীতে কি হয়েছিল আপনিও জানেন, আমিও জানি। আজকে থাক সেই কথা, ওদিকে আর না আগায়। আপনি একবার ভাবুন তো কাকিমা, অচেনা সেই ছেলেটি তার বায়োডাটা ভুলও তো দিতে পারে। আজকাল তো এগুলো কঠিন কিছু নয়। আমাদের আশেপাশে এসব ঘটনা প্রায়ই ঘটে আসছে। ছেলেটি তো নারী পাচারকারীও হতে পারে। যেহেতু আমরা তার সম্পর্কে কিছুই জানি না, মেয়ের কিছু হলে ধরবো কাকে? ভয় বাসা বাঁধল রোকেয়া বেগমের মনে। সে কি তবে ভালো ভাবতে গিয়ে তার মনির জীবনটা নষ্ট করে দিল? ওরা তো ঠিকই বলেছে, শুধু মুখের কথায় বিয়ে পর্যন্ত যাওয়াটা ঠিক হয়নি। এখন কি হবে? রোকেয়া বেগমের আকাশ কুসুম কল্পনার অবসান ঘটে ভদ্রলোকের কণ্ঠস্বরে। তিনি পুনরায় বলেন, মীরা খুব ভালোবাসে ওর মেয়েকে, প্রতিনিয়ত কষ্ট পাই মেয়ের জন্য। আমিও চাই ওর মেয়ে ওর সাথেই থাকুক। আপনি ওই ছেলের ঠিকানা বলুন, আমরা আমাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে যাব। কিন্তু বাবা, বিন্দু তো মাকে চায় না, তাছাড়া ওর তো বিয়ে হয়েছে। দাদি, আকস্মিক বিন্দুর কণ্ঠস্বর পেয়ে থমকে গেল তিনজন। রোকেয়া বেগম উঠে দাঁড়াতেই ঝড়ের গতিতে ছুটে এলো বিন্দু, জাপটে ধরলো দাদিকে। হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তুমি কোথায় ছিলে দাদি? তুমি জানো ওই বাবু আমার সাথে
তুমি তো আমাকে সব সময় সব বিপদ থেকে আগলে রেখেছো। কেন, তবে কেন আজকে গেলে না? কেন আমাকে বাঁচালে না? ওই পশুটা তোমার বিন্দুকে ছুঁড়েছে, ওই পশুটা তোমার বিন্দুকে ছুঁয়েছে, অপবিত্র করেছে। বলো আমাকে, কেন ছুঁলো ওই পশুটা? তুমি কেন গেলে না? আমি মরে যাব। যা মেয়ের এমন হাল দেখে চোখ টলমলো করে ওঠে মীরার। তার সেই ছোট্ট বিন্দুটা আজকে কত বড় হয়ে গেছে। খুব শখ করে সে মেয়ের নাম রেখেছিল বিন্দু, কিন্তু শখের তার সংসারটা আর হলো কই। নিজেকে শক্ত করলো, শেষ মেয়ের চোখে ঘৃণা লেখা মৃত্যুর সমান মনে হচ্ছে, তবুও আজ হাল ছাড়বে না সে। রোকেয়া বেগমের কলিজাখানা ধক করে উঠে নাতির করুণ জাহানার। রোকেয়া বেগমের কলিজাখানা ধক করে ওঠে নাতির করুণ আহাজারিতে। বৃদ্ধ হাতে তিনি শক্ত করে আগলে ধরে নাতিকে, চোখের পানি মুছে দিতে দিতে বলে, কে বলেছে তুই অপবিত্র হয়েছিস? তুই একদম ফুলের মতো পবিত্র। কিছু করতে পারিনি জানোয়ারটা তোর, কিন্তু তুই এখানে কিভাবে এলি? না আসলে মানে একা? তার কথা শেষ করার পূর্বেই বিন্দু কাঁদতে কাঁদতে বলে উঠল, তাহলে তুমি কোথায় ছিলে দাদি? আমি নিজেকে ওখানে দেখে ভীষণ ভয় পেয়েছি। আমি ওখানে কি করে গেলাম দাদি? বিন্দুর কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মীরা। তার মানে তার মেয়ে বিয়ে সম্পর্কে অবগত নন। রোকেয়া বেগম বুঝলেন না বিন্দু ঠিক কোনখানের কথা বলেছে, কেননা সে জানে না বিন্দুকে তার স্বামী ঠিক কোথায় নিয়ে গেছিল। লোকটি বিয়ের পর ঘটনাস্থানে দাঁড়ায়নি, কাউকে পরোয়া না করে জ্ঞান হারিয়ে থাকা বিন্দুকে কোলে তুলে সঙ্গে করে নিয়ে চলে গেছে। এটা নিয়ে বেশ চিন্তিত ও ভয়ে ছিল রোকেয়া বেগম। তার মনে হচ্ছে তাড়াহুড়োর বশে এসে বোধ করে, তাছাড়া অর্ণ নামের সেই ছেলেটির বেপরোয়ায় সে ভীত। ছেলেটি কঠিন মনোবলের মানুষ, তার নরম বিন্দুর জন্য সে ঠিক নয়। রোকেয়া বেগম চিন্তিত হয়ে পড়েন, জিজ্ঞেস করেন, কি করে এলি? কেউ কি নিয়ে এসেছে? রোকেয়া বেগমের ধারণা হয়তো বিন্দু নিজের দাদির জন্য কান্নাকাটি করছে, তাই ওর স্বামী ওকে নিয়ে এসেছে। কিন্তু বিন্দু তাকে অবাক করে দিয়ে ভাঙা স্বরে বলে ওঠে, জ্ঞান ফেরার পরে কাউকেই পাইনি আমার পাশে। আমি পালিয়ে এসেছি। স্যার, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর্মি ক্যাম্পের পাশে বসে 4-5 জন সেনার সদস্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা আলোচনা করছে অর্ণ। ইম্পর্টেন্ট কাজে বিঘ্ন সৃষ্টি করায় বেজায় বিরক্ত হলো সে। তার তীক্ষ্ণ চোয়াল চাপা গম্ভীর মুখের দিকে তাকিয়ে সেই মেয়েটি ঢোক গিলতে শুরু করলো। অর্ণ ঝাড়ি দেখে ধমকে বলল, হোয়াটস ইউর প্রবলেম? দেখছো না ইম্পর্টেন্ট মিটিং চলছে? কোথাকার কোন মেয়ের কথা বলছো? অর্ণ নামের ব্যক্তিটি একটি আতঙ্কের ন্যায় ক্যালকুলেশন করে মেপে ছেকে কথা বলতে হয়। বিকেলে অজ্ঞান অবস্থায় যে মেয়েটিকে নিয়ে এসেছিলেন, সেই মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে বিন্দুর কথা বলছে বুঝতে সময় লাগলো অর্ণর। দাঁতে দাঁত পিষল সে পুনরায় ধমকে বলল, মেয়েটির দায়িত্ব তোমাকে দেয়া হয়েছিল না? কোথায় ছিলে তুমি? যাও গিয়ে খুঁজে দেখো। মেয়েটিকে পোশাক পাল্টে দিয়ে তার জন্য খাবার ওষুধ আনতে গিয়েছিলাম, এসে দেখি কোথাও নেই। পুরো ক্যাম্পে চিরুনি তল্লাশি চালিয়েও খুঁজে পাইনি, তাই বিষয়টি আপনাকে জানাতে এসেছি। ভয়ে ভয়ে শুধাও মেয়েটি, কপাল গোটালো অর্ণব। বিনা বাক্যে গম্ভীর পদচারণে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পে। ডিআইপি একটি কক্ষ যেখানে বিন্দুকে রাখা হয়েছিল। অর্ণ সেই কক্ষে প্রবেশ করলো, না কোথাও নেই মেয়েটি। চোয়াল শক্ত হয়ে এলো তার, থমথমে গলায় জিজ্ঞেস করলো, এখানে কোনো সিসি ক্যামেরার সিস্টেম আছে? জি জি স্যার, আছে, তবে কোকের বাহিরে কিছু অংশে। ফুটেজে দেখাও। মোহনা নামের মেয়েটির সঙ্গে সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখানোর ব্যবস্থা করলো। মেহনা বেশ ভয়ে আছে। অজ্ঞাত মেয়েটি নিশ্চয়ই স্যারের কাছের পরিচিত কেউ, নয়তো তাদের স্পেশাল কক্ষে স্থান পেত না। কিন্তু কথা হচ্ছে কে এই মেয়ে? সিসি ফুটেজ দেখেই চোয়াল শক্ত হলো অর্ণর, হাতের মুঠো শক্ত হয়ে এলো। ল্যাপটপটা স্ক্রিনে স্পষ্ট হয়ে গেল। বিন্দুর আড়াল করে পেঁচিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে চিবুকি মেরে সতর্ক দৃষ্টি ফেললো। তারপর ছোট ছোট ফল গাছের ফাঁক দিয়ে বিড়াল ছানার মতো হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগোলো। তার কাটার বেড়া পেরিয়ে যেই না মেইন সড়কের কাছে পৌঁছলো, আমি এক ছুটে লাগানো মেইন রোড দিয়ে। বিন্দুর ছোটার গতি দেখে সাদি মারিদ মুখ টিপে হাসছে।
বিন্দুর অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো পাগলা কুকুর কিংবা ষাঁড়ে তাড়া করেছে মেয়েটিকে। অর্ণ তর্জনী উঁচিয়ে ইশারা করতেই সাদি মারিচ ছাড়া সবাই সুরসুর করে বেরিয়ে গেল। নিস্তব্ধ কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল একটি গম্ভীর গলার স্বর। খোঁজ লাগা কোথায় আছে? রোকেয়া বেগম বিমূঢ় হয়ে গেল। হতবুদ্ধি কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে রইল বৃদ্ধা রোকেয়া বেগম। কি করবেন ঠিক বুঝে উঠতে পারছে না সে। তার কি করা উচিত? বিয়ের বিষয়টি গোপন করে মীরার সাথে পাঠিয়ে দেওয়া উচিত, নাকি বিন্দুকে তার অনাকাঙ্ক্ষিত নতুন অধ্যায়ের কথা জানানো উচিত? বৃদ্ধা মীরার দিকে তাকালে মীরা চোখের ইশারায় না করলেই দমে গেল রোকেয়া বেগম। নিস্তব্ধতা ভেঙে মীরা মেয়েকে ডাকলো, বিন্দু কণা। অনাকাঙ্ক্ষিত ডাকে চমকায় থমকায় বিন্দু। অতি পরিচিত কণ্ঠস্বর। বিন্দু কণা বলে ডাকতো তার মা। দীর্ঘ 8 বছর পর এই ডাক শুনতেই স্তব্ধ হয়ে যায় মেয়েটি। তড়িৎ গতিতে দাদির বুক থেকে মাথা তুলে চাইল, সামনেই তার মা বসে আছে। 8 বছর পর, দীর্ঘ 8 বছর পরে নিজের মায়ের বদনখানি দেখার সৌভাগ্য হলো বিন্দুর। মেয়েটির বিশ্বাস হচ্ছে না যে তার মা এত বছর পরে তাদের কাছে এসেছে। কেমন স্বপ্ন স্বপ্ন মনে হলো তার কাছে। শুকিয়ে যাওয়া গলা ছিঁড়ে বেরিয়ে এলো একটু অস্ফুট স্বর, মা। চোখ ছাপিয়ে জল আসে মীরার। মেয়ের মুখে এই মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে গেল তার। তিনি আদর করে ডাকলো মেয়েকে, হ্যাঁ মা, আমি এসে গেছি। এখন থেকে তুই আমার সাথেই থাকবি। কেউ আর চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। যাবি না? যাবি না মায়ের সাথে? মুখ ফিরিয়ে নিল বিন্দু, শক্ত কণ্ঠে বলে ওঠে। আপনি আপনি এখানে কেন এসেছেন? মেয়েকে মুখ ফিরিয়ে নিতে দেখে কষ্ট পেল মীরা। মেয়ের শক্ত কণ্ঠস্বর নাড়িয়ে দিল তাকে। ডুকরে কেঁদে উঠল তিনি ভদ্রলোক স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বিন্দুকে বলে উঠল, এভাবে বলতে নেই আম্মু, মা হয় যে তোমার। বিন্দু অবাক দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। কখনো দেখছে বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই মায়ের বর্তমান স্বামী। ঠোঁটের কোণে দুঃখময় হাসি ফুটল মেয়েটির। বুকটা কেমন ভারী ভারী লাগছে বাবার জায়গায় অন্য কাউকে দেখে। তার বাবা যদি বেঁচে থাকতো, একটা ছোট্ট সুখের সংসার হতো। বাবা মা আর তার ছোট্ট একটি সুখের নীড় হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বিন্দুকে অবাক করে দিয়ে রোকেয়া বেগম বলেন, সরি, এভাবে বলতে নাই মনি। ওদের আমি আসতে বলেছি। এখন থেকে তুই ওদের সাথেই থাকবি। ওরা তোকে নিয়ে যেতে এসেছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না বিন্দু। সে কি ঠিক শুনেছে? এখন থেকে ওদের সাথে থাকবে মানে কি? মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রোকেয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল। না, তাকে আর ভুল করলে চলবে না। তিনি নিজেকে শক্ত করে শক্ত গলায় বিন্দুকে বোঝাতে চেয়ে শুধালেন, হ্যাঁ, আজ থেকে তুই তোর মায়ের কাছেই থাকবি। এখানে তোর কোনো নিরাপত্তা নেই। বাবু যে কাল কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? কোনো রিস্ক নেব না আমি তোকে নিয়ে। ঢাকা শহরে থাকবি, ভালো পড়াশোনা করবি। চাই না আমার ভালো কাপড়, ভালো খাওয়া পড়া। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই মহিলার সাথে তো নাই। সঙ্গে সঙ্গে শক্ত গলায় চেঁচিয়ে উঠল বিন্দু। ধমকে উঠে রোকেয়া বলল, বিন্দু, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? মাকে অসম্মান করিস? আমি যখন বলেছি তুই যাবি, তোকে সেটাই শুনতে হবে। চমকায় বিন্দু। দাদির অপরিচিত ব্যবহারে কেমন অচেনা মানুষের মতো ব্যবহার করছে। মসৃণ গালদয় বেয়ে ঝরঝর করে ঝরে পড়ছে অশ্রুকণা। মেয়েটি ভঙ্গুর গলায় বলে ওঠে, এমন করে বলো না দাদি, পর করে দিও না আমায়। এর চেয়ে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো। তবুও ওনার সাথে যেতে বলো না। যাকে দেখতে, যার সাথে কথা বলতে অস্বস্তি হয়, মুখে বাঁধে, তার ছায়াতলে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো। মীরা নিজেকে ক্ষমা করতে পারে না। তার একটু ভুলের জন্য মেয়েটির জীবনটা এলোমেলো হয়ে গেল। সে কান্নারত গলায় অপরাধের ন্যায় শুধায়, আমাকে ক্ষমা করে দে না মা, আমি ভুল করেছি। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি।
তুই যে আমার একমাত্র নারী ছেড়াদন, দয়া করে আমার সাথে চল। এখানে শিব না তুই। আচ্ছা, আমার সাথে কথা বলতে হবে না, তুই তোর মতো থাকিস, আমি কখনো হস্তক্ষেপ করব না। তবুও চল আমার সাথে। না, আমি কোথাও যাব না, আপনি চলে যান। সঙ্গে সঙ্গে নাকচ করে দিল বিন্দু। সে কিছুতেই যাবে না। যাকে মা মানে না, মা বলতেও ঘৃণা লাগে, তার কাছে থাকা আত্মসম্মানে লাগবে না? সে কিছুতেই চায় না এটা। তাছাড়া তার অন্যায়টা কোথায়? সে তো কিছু করেনি। বাবুর জন্যে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। হঠাৎ করেই অচেনা হয়ে উঠল তার দাদি। রোকেয়া বেগম নাতির একটি হাত টেনে নিয়ে নিজের মাথায় রাখলো। তুই যদি আমার কথা অমান্য করিস তবে তুই আমার মরা মুখ দেখবি। দাদি! চেঁচিয়ে ওঠে বিন্দু। হতভম্ব হলো দাদির সিদ্ধান্তে। হঠাৎ করে দাদি এমন করছে কেন? কিছুই বুঝে উঠতে পারছে না সে। না, তাকে ছাড়া সে থাকতে পারবে না। শব্দ করে কেঁদে ওঠে বিন্দু। আমি এখান থেকে চলে গেলেই তুমি খুশি? অসহায় চোখে তাকিয়ে বলে বিন্দু। কলিজা ধপ করে ওঠে বৃদ্ধ রোকেয়া বেগমের। তবুও অনড় রইল সে। কেমন শক্ত গলায় বলল, হ্যাঁ। বিন্দু চোখের পানি মুছতে মুছতে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার মরা মুখ দেখার চেয়ে আমি জ্যান্ত মরে যাই। এদের সাথে চলে যাব আমি, তুমি চাইলেও আর দেখতে পারবে না, আর কোনোদিনও ফিরবো না তোমার কাছে। রোকেয়া বেগম আঁচলে মুখ গুজে কাঁদেন। ভদ্রলোক এসে বিন্দুর মাথায় হাত রেখে বলেন, আপনার মতো আমারও একটি মেয়ে আছে, দেখেন তার সাথে সেখানে ভালো লাগবে। আমি তো আপনার বাবার মতোই, সেখানে আপনার কোনো অসুবিধা হবে না, অযত্ন হবে না। নিশুতি রাত, সিগারেটের ধোঁয়ায় কুণ্ডুলি পাকিয়ে উড়ে মিশে যাচ্ছে বৈরী হাওয়ায়। হতবাক বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সাদি আর মারিদ। চেহারায় তাদের হাজার খানেক প্রশ্ন, তবে যার থেকে উত্তর চাই সে একেবারেই নির্লিপ্ত। নির্বাক ভঙ্গিতে একের পর এক সুখ টান দিচ্ছে সিগারেটে। না, আর দমে থাকতে পারলো না তারা। সাদি এবার বলেই উঠল, এভাবেই হাত পা গুটিয়ে বসে থাকবি অর্ণ? কিছু করবি না তুই? কি করার কথা বলছিস? সিগারেটের ঠোঁটে চেপে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল অর্ণ। মারিদ বিরক্ত হয়ে বলে, ওই বুড়ি মহিলা যে অন্যায় করলো তুই কিছুই করবি না? বিবাহিত একটা মেয়েকে স্বামীর অনুমতি ব্যতীত কিভাবে পাঠিয়ে দিল অন্য কোথাও? আবার ওর মা কোথায় থাকে সেটাও বুড়ি মহিলা জানে না। মারিদের মুখের কথা টেনে নিয়ে সাদি হই হই করে বলে ওঠে, শুধু কি তাই, মেয়েটি জানে না পর্যন্ত যে সে বিবাহিত। তাকে এটা জানানো উচিত ছিল না? তুই কোনো কিছু বলছিস না। অর্ণ বিরক্ত বোধ করলো। চাপা চোয়ালে বরফের মতো ঠান্ডা গলায় শুধালো, কেন শুধু শুধু বাজে বকছিস ইয়ার? মেয়েটি সেফ, এটাই যথেষ্ট নয়? কি বলছিস তুই? মেয়েটি তোর স্ত্রী অর্ণ, তুই এত নির্লিপ্ত কিভাবে আছিস? মানছে তুই এমনই, কিন্তু এটা নিয়ে একটু সিরিয়াস হলেও পারতি। মেইন টপিক ছিল মেয়েটিকে সেফ করা ওখান থেকে, আর তার জন্যই বিয়েটা করা। যেহেতু মেয়েটি সেফ আছে, তাহলে শুধু শুধু কেন মাথা খাচ্ছিস? এই বিয়ের কোনো ভ্যালুই নেই আমার কাছে। মেয়েটি না জেনে ভালোই হয়েছে, নিজের মতো কাটাতে পারবে। আজকের পর থেকে এই টপিকটা একেবারেই বন্ধ। মিশন নিয়ে প্ল্যানিং কতদূর সেটা বল, সব রেডি? চুপসে গেল সাদি আর মারিদ। তারা কোথাও একটু আশা রেখেছিল অর্ণ কিছু একটা করবে, ঠিক ফিরিয়ে আনবে তার অনাকাঙ্ক্ষিত স্ত্রীকে। কিন্তু না, ছেলেটা তার ভালো হলো কই? মারিদ চুপসে যাওয়া মুখে বলে ওঠে, হ্যাঁ, 8 জন করে দল তৈরি করেছি, এখন শুধু মিশনে নামার পালা। মারিদ মুখশ্রীতে আফসোস ঢেলে বলে, কত শখ করে তোদের জন্য বাসরঘর সাজালাম, এত বছর বাঁচিয়ে রাখা বিড়ালটা মারবি বলে। ছ্যাঃ, টাকাটাই জলে গেল আমার। এখন কি হবে? কে ঘুমাবে সেই ফুল ছড়ানো খাটে? অর্ণ সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ফু দিয়ে উড়িয়ে দিল আকাশে। ভ্রু বাঁকিয়ে বলল, বাসর ঘর সাজিয়েছিলি নাকি? সমস্যা নাই, চল তোদের নিয়েই ঘুমাই। মারিদ বাদরের ন্যায় এক লাফে সাদির কোলে চেপে বসলো। চিৎকার করে বলে উঠল, না, খবরদার কাছে আসবে না তুই। তোর মাইন্ড এত খারাপ? এই জন্যই এতদিনে বুঝলাম, এই জন্যই মেয়েদেরকে পছন্দ করিস না, তাদের কাছে ঘেঁষতে দিস না। তার মানে আসল প্রবলেম গোড়ায়।
তোর ছেলেদের পছন্দ? ছ্যাঃ, গে তুই। অর্ণ সিগারেটের শেষ টান দিয়ে বাকি অংশটুকু বুটের তলায় পিষে ফেললো। শক্ত চোয়াল পিষে চিবিয়ে চিবিয়ে বলল। রুমে চল, দেখাই আমি কি করি। আর্তনাদ করে ওঠে মারিদ। খবরদার অর্ণ, কাছে আসবি না তুই। কেন, চেক করে দেখবি না? দূরে সর, সর দূরে শালা। অর্ণ শাদির কোল থেকে লাথি মেরে ফেলে দিল মারিদকে। দাঁতে দাঁত চেপে বলল, এমন জায়গায় মারবো না, সারা জীবনে বউকে সুখী করতে পারবি না। কালো রঙের গাড়িখানা বান্দরবানের পাহাড়ি রাস্তা পেরিয়ে গন্তব্যে ছুটতেই চোখের পানি ছেড়ে দিল বিন্দু। গাড়ির জানালার বাইরে তাকিয়ে মাথাখানা এলিয়ে দিল জানালার সাথে। আখি পল্লব ভেদ করে নিঃশব্দে গড়িয়ে পড়তে রইল অশ্রুকণা। পেছনে ফেলে যাচ্ছে তার ছোট্ট জীবনের কত পাওয়া না পাওয়ার গল্প। ফেলে যাচ্ছে তার প্রিয় মানুষটি, তার সাথে কাটানো মুহূর্তগুলো। কিছু মায়াময় স্মৃতি ছাড়া আর কিছুই নেই তার কাছে। কেন এমনটা করলে দাদি? সে কি খুব বেশি বোঝা হয়ে গিয়েছিল তার দাদির কাছে? দরকার পড়লে দুমুঠো ভাত কম দিত, তবুও আগের মতো আগলে রাখতো। বিন্দুর আগে অভিমানে বেরিয়ে এসেছে ঠিকই, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার দাদির জন্য। বুড়ির যে খাবার পরে ঔষধ খেতে মনে থাকে না, গোসল করার পর লম্বা 12 হাতের কাপড়টা ধুতে পারে না। বুড়ি বোঝে না সে চলে গেলে কে কাপড় চোপড় ধুয়ে দিবে, কে মনে করিয়ে ঔষধ খাইয়ে দিবে। মেয়েটির গালদয় ভিজিয়ে ঝরঝর করে ঝরে পড়ে অভিমানের অশ্রু। বিন্দুর মনে কু ডাকে, মনে হচ্ছে তার সাথে খুব খারাপ কিছু ঘটবে। বিন্দুর বুকের কেমন যেন লাগছে, তার অবর্তমানে তার দাদির কিছু হবে না তো? বিন্দু যতই রাগ করুক, অভিমান করুক, ওই দাদি ছাড়া যে তার কেউ নেই। মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটি। পেছনের সিটে মীরা আর বিন্দু, আর সামনের সিটে রয়েছে মীরার স্বামী আর ড্রাইভার। বিন্দু একবারের জন্যেও তাকায়নি পর্যন্ত মায়ের দিকে। মেয়ের মুখ বোঝা বোবা কান্না দেখে মীরা হাত বাড়িয়ে দিল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে চাইল, তবে হাতটি অর্থ এগিয়ে নিয়েও আবার গুটিয়ে নিল। সে অনুভব করলো তারা পাশাপাশি থাকলেও অনেক দূরে। মীরা সাহস পাচ্ছে না মেয়ের সাথে কথা বলতে। মেয়েটির শৈশব নষ্টের মূল কারণ তো সেই। আঁচলে কান্নারত মুখ লুকিয়ে ফেলল ভদ্র মহিলা। ঘড়ির কাঁটাটি গিয়ে থমকালো রাত 9টায়। কালো গাড়িটি মাত্রই তার গন্তব্যে পৌঁছে গেল। মীরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে বিন্দু। না, মেয়েটি ভুল করে বা ঘুমের ঘোরে অনাকাঙ্ক্ষিতভাবে মীরার কাছে আসেনি। বিন্দু যখন কাঁদতে কাঁদতেই জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল, মীরা নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে পড়েন। আস্তে করে মেয়েকে নিজের কাছে টেনে নিলেন, জড়িয়ে ধরে চুমু খেলেন মেয়ের কপালে। কতগুলো বছর পর তার নারী ছেঁড়া ধনকে ছুঁয়ে অনুভব করলো সে। আখি পল্লব ভারী হয়ে ওঠে ভদ্র মহিলার। অনেক কষ্ট পেয়েছে তার মেয়ে, এখন থেকে এক বিন্দুও কষ্ট পেতে দিবে না তার কলিজাকে। মীরার স্বামী ভদ্রলোক সবটাই অবলোকন করলো, তবুও নিঃশব্দে রইল। শুধু নীরবে দেখা গেল এক মায়ের আকুলতা ব্যাকুলতা। গাড়ি থেমে গেছে 2 মিনিট। না বিন্দুর ঘুম ভাঙছে, না মীরা তাকে ডেকেছে। ওকে ডাক দাও মীরা, রুমে গিয়ে রেস্ট নিক। গাড়ির ভেতরে উকি মেরে বলল ভদ্রলোক। স্বামীর ডাকে নড়ে চড়ে উঠল মীরা। মৃদু আছে ডাকলো মেয়েকে। বিন্দুকণা। ঘুম ভাঙল না মেয়েটির। সারাদিনের ঝড়ঝাপটায় নেতিয়ে পড়েছে মেয়েটির শরীরখানা। মীরা মেয়ের গালে আলতো হাত ছুঁয়ে বলে, বিন্দুকণা, মা আমার, ওঠো, আমরা চলে এসেছি। বিন্দু টিপ টিপ করে চোখ মেলে তাকালো। মীরার কাঁধে নিজেকে আবিষ্কার করেই থমকালো। কেমন কেমন মা মা একটা গন্ধ নাকে এসে লাগলো। সে মমতাময়ী গন্ধ থেকে এসে বঞ্চিত। আস্তে করে সরে গেল বিন্দু। মীরা কষ্ট পেলেও প্রকাশ করলো না। বিলাসবহুল রাজপ্রাসাদের মতো একটি বাড়ি। মেইন গেট থেকে দুপাশে সারি সারি গাছ। বিন্দু অবাক হয়ে তাকিয়ে রইল। ভদ্রলোক বললেন, আসুন আম্মু। নিজের বাক্যে শেষ করে আগেই চলে গেল ভদ্রলোক। বিন্দু অবাক হলো তার ব্যবহার দেখে। মনে হচ্ছে তারা অনেক আগের পরিচিত কাছের কেউ। ভদ্রলোক হাসলেন, হাত বুলিয়ে দিলেন মেয়েটির কথায়।
নিজের বাক্য শেষ করার আগেই চলে গেল ভদ্রলোক। বিন্দু অবাক হলো তার ব্যবহার দেখে। মনে হচ্ছে তারা অনেক আগের পরিচিত কাছের কেউ। মীরার পেছনে ধীরে পায়ে এগিয়ে চলল বিন্দু। কলিং বেল বাজাতেই সঙ্গেই দরজাখানা খুলে গেল। ঝড়ের বেগে কেউ ছুটে এসে চাপটে ধরলো ভদ্রলোককে। বড্ড অভিমানী গলায় বলল, এই তোমাদের যাবো আর আসবো, সেই দুপুর থেকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছি। তোমরা জানো না তোমাদের ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না আমি। ভদ্রলোক হাসলেন, হাত বুলিয়ে দিলেন মেয়েটির মাথায়। এই তো চলে এসেছি মামনি, তোমার জন্য একজন খেলার সাথী নিয়ে এসেছি। এখন থেকে আর একা একা লাগবে না। মেয়েটি কপাল কুঁচকে কৌতূহলী হয়ে বলে, আমার জন্য খেলার সাথী? এদিকে আসুন আম্মু। ভদ্রলোক ভাবলো বিন্দুকে। বিন্দু ধীরে ধীরে এগিয়ে গেল তার কাছে। তিনি মেয়েটির উদ্দেশ্যে বললেন, এই হলো তোমার বোন, খেলার সাথীও তোমার। এখন থেকে তোমরা একসাথে থাকবে। মেয়েটি ডাগর চোখে তাকিয়ে রইল বিন্দুর দিকে। অতিরিক্ত কান্নাকাটির ফলে বিন্দুর চোখ মুখ ফুলে উঠেছে, ফ্যাকাশে দেখাচ্ছে ফর্সা মুখশ্রী। তবুও এক অসীম মায়া যেন উচড়ে পড়ছে। মেয়েটি চোখ বড় বড় করে পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো বিন্দুর। অবাক গলায় বলে উঠল, তুমি আবার মীরাবাইয়ের বিন্দু কণা, রাইট? ভীষণ অবাক হয় বিন্দু। এই মেয়েটি কিভাবে জানলো তার নাম? মেয়েটি পুনরায় বিস্ময় প্রকাশ করে বলে ওঠে, হায় আল্লাহ, কত সুন্দর তুমি! তুমি চিনলে কিভাবে? অবাক হয়ে জানতে চাইল ভদ্রলোক। মেয়েটি বলল, মীরামায়ের ঘরে একটা ছোট্টবেলার ছবি দেখেছিলাম, যদিও অনেকটাই অমিল রয়েছে, বাকিটা গেস করে ফেললাম। ভদ্রলোক হাসলেন, হেসে বললেন, বোন পছন্দ হয়েছে মামনির? মেয়েটি গদগদ কণ্ঠে বলে, হ্যাঁ ভীষণ, তবে কথা কম বলে। ওতে সমস্যা নেই, মেহু না, নো টেনশন, একদম ননস্টপ রেডিও বানিয়ে ছাড়বো। বলেই খিলখিল করে হাসতে লাগলো মেয়েটি। অবাক হয়ে শুধু দেখে গেল বিন্দু। এদের আচরণ দেখে কে বলবে মা এরই পরিচয় তাদের? মায়েরই পরিচয় তাদের? ফর্সা গোলগাল মুখশ্রী, হাইটে তার চেয়ে সামান্য উচ্চ হবে। কতটা অবিলম্বে কথাগুলো বলে দিল। এত সুনামধন্য বাড়ির মেয়ের এই সরলতায় মুগ্ধ বিন্দু। ভদ্রলোক বিন্দুকে উদ্দেশ্য করে বলেন, আম্মু, এটা হলো রুহি, আপনার বোন। রুহি ওকে সাথে নিয়ে যাও। এখন একদমই বিরক্ত করবে না ওকে। সকালে বাকিটা পরিচয় হয়ে নিও, সে টায়ার্ড। বিন্দু বিমূঢ়, কত অনায়াসেই না বলে দিল এটা তার বোন। রুহি নামের মেয়েটির আচরণ দেখে মনে হচ্ছে যেন তারা কত জনমের আপন। রুহি বিন্দুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মীরা টলমল চোখে তাকিয়ে রইল মেয়েদের দিকে। ভদ্রলোক স্ত্রীর কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মীরা স্বামীকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, সেদিন কবে আসবে সাজ্জাদ? আমি ওর মুখ থেকে মা ডাক শুনতে চাই। ওর মুখ থেকে যে মা ডাক শোনার জন্য মরিয়া হয়ে আছি, ও কি কোনোদিনই বুঝবে না আমাকে? ভদ্রলোক স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, ও মা ছাড়া একা থাকতে শিখে গেছে মীরা। তোমাকে আস্তে আস্তে সেই অভ্যাস খারাপ করতে হবে। যত্ন করো, ভালোবেসে আগলে ধরো। ধীরে ধীরে ওর মায়ের ছায়াতলে গলে যাবে। তুমি তো মা, মায়েরা তো সবই পারে, তাই না? অপরাধ, অন্যায়কারী ও রাষ্ট্রের দুশ্মনের কাছে শেখ অর্ণ নওফিল একটি আতঙ্কের নাম। শত্রুর চোখে চোখ রেখে বাঁচের মতো শিকার করার ক্ষমতা রাখে সে। খুবই ধৈর্যশীল খতরনাক শিকারীও বটে। তার কোমল প্রখর দৃষ্টিতে লুকিয়ে থাকে শিকারীর নিখুঁত পরিকল্পনা। অপরাধীর প্যান্ট ভিজতে পারা কমান্ডো শেখ অর্ণ নওফিলের নামটাই যথেষ্ট। বান্দরবান থানচিতে সন্ত্রাসীদের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন পাহাড়ি বাসিন্দারা। ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি সহ বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কেউ না কেউ। টানা 2 দিন সূক্ষ্ম গোপন অভিযান চালিয়ে অবশেষে ধরতে সক্ষম হলো টিটিএ সন্ত্রাসীর লিডার সহ একটি গ্যাং। সাংবাদিক সন্ত্রাসীদের থেকে উদ্ধার করা অস্ত্র শস্ত্র ফুটেজ কানেক্ট করে অর্ণ যখন নিজের গাড়ির দিকে অগ্রসর হচ্ছিল, সাংবাদিক ছুটে গেল তার কাছে।
এবং চলিত পথেই ক্যামেরা তাক করে অর্ণকে প্রশ্ন করলো। স্যার টিটি এর মতো এত বড় একটি চক্র এত তাড়াতাড়ি কিভাবে ধরলেন এবং কি কি উদ্ধার করলেন তাদের থেকে, যদি একটু বলতেন। অর্ণ গাড়ির ভেতরে প্রবেশ করতে গিয়েও করলো না, শির দ্বারা সোজা করে দাঁড়ালো, গম্ভীর শান্ত গলায় শুধালো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন গতকাল রাত 2টো নাগাদ ইন্টেলিজেন্ট কিছু তথ্য পেয়ে আমরা অভিযান চালাই। আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি বিদেশি অস্ত্র সহ 10 জন নারী উদ্ধার করে আইনের আয়তায় আনতে সক্ষম হয়েছি। অর্ণব কথা শেষ হতেই সাংবাদিক পুনরায় বলে উঠল। এখানে এত বিজিবি দায়িত্বরত কর্মকর্তা থাকতেও তারা কেন কোনো অ্যাকশন নিল না? প্রতিনিয়ত দর্শন, গুম, খুন হয়ে চলেছে, এমনটাই আমরা দেখে আসছি। তারা কি তাদের দায়িত্ব পালনে বাধা পাচ্ছে? ব্যাটালিয়ন কমান্ডো স্পেশাল ফোর্স কেন মোতায়েন করা হলো? আর আপনারা কতজন ছিলেন? জবাবে একইভাবে গম্ভীর শীতল গলায় বলে অর্ণ। তারা তাদের কাজ নিষ্ঠার সাথেই চালিয়ে যাচ্ছে। টিটি এ গ্যাং, হি ইজ ভেরি ডেঞ্জারাস। উই আর হেল্পিং। আমাদের 8 জনের একটি টিম, আমরা শুধু সাহায্য করেছি তাদের। বিজেপি আর্মি অফিসাররাও কিছু সংখ্যক ছিল আমাদের সাথে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। উই আর হোপিং, আশা করছি এখানকার মানুষজন আতঙ্ক মুক্ত সুষ্ঠু জীবনযাপন করতে পারবে। স্নিগ্ধ কোমল ভোর অম্বরে তলিয়ে থাকে ধরনীর বুকে আস্তে ধীরে আলো ফুটতে শুরু করেছে। বিন্দু অভ্যেসগত আজানের ধ্বনি শুনেই উঠে গেছে। বিছানা অর্ধেকটা জুড়ে রুহি এখনো বেঘরে ঘুমোচ্ছে। বিন্দু ফজরের সালাত আদায় করে ধীর পায়ে এগিয়ে গেল রুহির ব্যালকনির দিকে। মনটা অস্থির হয়ে আছে দাদির জন্য। কি করছে এখন দাদি? তারই মতোই কি ছটফট করছে সেও? রুহির ব্যালকনিটা যেন একটা ফুলের সমারোহ, যেন প্রকৃতিকের একটুখানি ছোঁয়া। আস্ত একটা ফুলের রাজ্যে। বিন্দুর মনে হচ্ছে সে কোনো ফুলের রাজ্যে চলে এসেছে। ফুলপ্রেমী বিন্দুর মনটা এক টুকরো শীতল ভালো লাগার ছেয়ে গেল। হাত বলিয়ে দিতে লাগলো প্রত্যেকটি নাম না জানা ফুল। কোমল ওষ্ঠে ছুঁয়ে গেল এক চিলতে হাসি। ফুল পছন্দ করো বুঝি? আকস্মিক রুহির কণ্ঠস্বর শুনে হকচকাই বিন্দু। রুহি এগিয়ে এসে দাঁড়ালো বিন্দুর কাছে। বলে না তো। রুহি যত টানা চঞ্চল, বিন্দু ততটাই চাপা। রুহি যদি অন্য কেউ হতো তাহলে হয়তো সম্পর্কটা একটু সহজ হতো, কিন্তু এভাবে নিজেকে গুটিয়ে কতদিন। অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলে বিন্দু। রিনরিনে মৃদু স্বরে বলে, হ্যাঁ, ফুল প্রেমীও বলা যায়। এই ফুলগুলোর নাম কি? এত সুন্দর ফুল আমি কখনোই দেখিনি। রুহি হাস্য উজ্জ্বল মুখশ্রীতে একটি একটি করে ফুল দেখিয়ে বলতে শুরু করলো। এটা হচ্ছে টিউলিপ, এটা অর্কিড, ডেইজি, নয়নতারা, সন্ধ্যা মালতী, কালো গোলাপ, জুই, আছে 5 প্রজাতির কাঠগোলাপ। আর এ পাশে যে ফুলগুলো দেখছো এগুলোর নাম আমিও জানি না। বিন্দু অবাক হয়ে শুধু দেখলো। তার মুগ্ধ চোখে আটকে গেল একটি অদ্ভুত সুন্দর ফুলে। কৌতূহলী হলো বিন্দু তর্জনী তাক করে বলল, ওইটা কি ফুল? ভ্যালেরিয়া অর্কিড। আমার ভাইয়া এনে দিয়েছে অস্ট্রেলিয়া থেকে। এখানে যত ফুল দেখছো বেশিরভাগ ফুলই আমার ভাই এনে দেয় বিভিন্ন দেশ থেকে। বিন্দু তাকিয়ে রইল সেই অদ্ভুত ফুলের দিকে। পুতুলের মতো অকৃত্রিম দেখতে ফুলটি, যেন কোনো জীবন্ত প্রাণ রয়েছে ফুলটির ভেতরে। মানে তোমারও ফুল পছন্দ তাই না? যে এগুলো এনে দেয় সে নিশ্চয়ই ফুল প্রেমী। আমতা আমতা করে বলে বিন্দু। সম্বোধন নিয়ে বেজায় সংশয় আছে সে। প্রশ্নখানা বড্ড বোকার মতো শোনালো না? রুহি ঠিক কতটা ফুল প্রেমী সেটা তো তার বারান্দাটি দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ফুল আমার ভীষণ প্রিয়, তবে যে এগুলো এনে দেয় সে খুবই রুড। এসব পছন্দ নয় তার, শুধু আমার প্রিয় বলেই নিয়ে আসে। তুমি কত লাকি না, মা বাবা ভাই সবাই আছে। আনমনে বলে ওঠে বিন্দু। তার চোখ দুটো টলমল। রুহির খারাপ লাগলো বিন্দুর জন্য। বিন্দুর এই ছোট্ট বাক্যটির ভেতরে লুকিয়ে আছে অপরিসীমাপ্ত কষ্ট, যা বোধহয় একটু হলেও অনুভব করতে পারলো রুহি। সে তো মাকে হারিয়ে মীরার মতো একজন মা পেয়েছে, কিন্তু বিন্দু এই মেয়েটি শুধু হারিয়েছেই। রুহি বিন্দুর কষ্টটা লাঘব করতে সান্ত্বনা স্বরূপ বলে ওঠে, কে বলেছে তোমার কেউ নেই? আমার ভাই মানেই তো তোমার ভাই, আমার বাবাই তো তোমার বাবা। তুমি জানো মীরামা তোমাকে কতটা ভালোবাসে। ব্যালকনির গ্রিল ভেদ করে বিন্দুর দৃষ্টি ঠেকলো সোনালি আভায় ছড়িয়ে পড়া সূর্যটার দিকে। সত্যিই কি তার মা তাকে ভালোবাসে?
ছোটবেলা থেকে যার আঁচলে বড় হলো সেই দাদিও কি তাকে ভালোবেসেছে? বাসলে কি তার সাথে এরকমের নিষ্ঠুরতা করতে পারতো? মেয়েটি আনমনে বিড়বিড় করে বলে, কেউ নেই আমার। ভালোবাসলে 7 বছরের শিশুকে ফেলে চলে যেতে পারতো না। আমাকে ভালোবাসার মতো কেউ নেই। ওই মহিলাকে কখনো ক্ষমা করব না আমি, কখনোই না। মেয়েদের ডাকতে এসেছিলেন মীরা। দুই মেয়েকে গল্প করতে দেখে চুপিসারে দাঁড়িয়ে তাদের কথাবার্তা উপভোগ করছিলেন। আকস্মিক বিন্দুর এহেন কথায় থমকায় সে। আঁচলে মুখ গুজিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন সে। রুহি চুপসে দাঁড়িয়ে রইল। বিন্দু কষ্টের একটি ঢোক গিলে নিজেকে সামলে নিল। তবুও নীরবে নিভৃতে গড়িয়ে পড়ল দুহোটা অশ্রুর জল। সকাল 8টা। সাজ্জাদ রেজা ডাইনিং টেবিলে বসতে বসতে স্ত্রীকে বলল,